হজ আজ ফজর নামাজের পর মিনা থেকে রওনা করবেন হজযাত্রীরা। লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠবে আরাফাত ময়দান। ঈদের যাত্রায় বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পথে পথে ভোগান্তির অভিযোগ, তবু স্বস্তির দাবি সড়ক পরিবহন মন্ত্রী। দখল বাণিজ্যের সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যরাও এবার বড় শালকের বিরুদ্ধে সাতক্ষীরা ইট ভাটা ও খাল কবজার অভিযোগ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হচ্ছে না ঢাকা মহানগরের থানা ও ওয়ার্ড কমিটি। বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগ নেতাকর্মীদের। এবং বেহাল মিরপুর 12 নম্বরে 600 মিটার সড়ক, অনেকেই পড়ছেন দুর্ঘটনায়। চরম অসন্তোষ এলাকাবাসীর, আমলে নিচ্ছে না জনপ্রতিনিধি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ। ফজর নামাজের পর মিনা থেকে আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওনা করবেন বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীরা। ইহরামের কাপড় পরে মিনায় হাজির হন তারা, যেখানে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। তাঁবুতে রাত কাটিয়ে আজ পৌঁছাবেন আরাফাত ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠবে পুরো এলাকা। বিস্তারিত আফরিন মোয়ের ডেস্ক রিপোর্টে। বছর ঘুরে আবারও এলো পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবের মক্কায় জড়ো হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সেলাইবিহীন কাপড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মিনার পথে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। হজ মুসলমানদের জন্য ইসলাম ধর্মের 5টি স্তরের একটি। শুক্রবার 8 জিলহজ জুম্মার নামাজের আগেই মিনারে পৌঁছে নামাজ আদায় করেন মুসল্লিরা। পরদিন 9 জিলহজ সকাল থেকে জড়ো হবেন আরাফাতের ময়দানে। দুপুর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সেখানে অবস্থান করা ফরজ। আরাফাতের ময়দানে সমবেত হওয়াকে বলা হয় হজের দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত হবে আশপাশ। দিলটি ইয়াউমুল আরাফা নামেও পরিচিত। ওই দিন সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে যাত্রা করবেন মুজদালিফার পথে। ওই রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন মুসল্লিরা। পরদিন শনিবার সকালে সূর্যোদয়ের পর জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। 10 জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানি দেবেন মুসল্লিরা। এরপর তাওয়াফ করবেন কাবা ঘর। সেখান থেকে হাজিরা ফিরে যাবেন মিনায়। টানা 2 দিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ির পথে ঘরমুখো মানুষ। পথে পথে ভোগান্তি থাকলেও ঈদের আনন্দ যেন কোনো বাধা মানে না। সকাল থেকে মহাসড়কে ছিল গাড়ির দীর্ঘ লাইন। ট্রেনের তুলনামূলক স্বস্তি থাকলেও ছিল বিলম্বে ট্রেন ছাড়ার ভোগান্তি। আর পদ্মা সেতু যেন পাল্টে দিয়েছে ঈদের আগের লঞ্চ ঘাটের চিত্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার সকালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বারুইপাড়া এলাকার চিত্র এটি। যানবাহনের দীর্ঘ সারি, থেমে থেমে চলছে গণপরিবহন। ট্রাক, পিকআপ ভ্যান যে যেভাবে পারছেন রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রাবনা বাইপাস এলাকা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে চাপ বেড়েছে যানবাহনের। তবে নির্ধারিত সময়ে বাস না আসা ও বাড়তি ভাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। টিকিট পাওয়া যাচ্ছে কিন্তু গাড়ি নেই। যেমন আমরা আসছি 8টার আগে, তো এই যে এখন গাড়ি আসলো। অনেক মানুষের ভিড়, টিকিট পাইতে গেলে অনেক সময় লাগবে, দীর্ঘ সময় বসে থাকা লাগবে। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করছে জেলা, হাইওয়ে ও গাজীপুর মহানগর পুলিশ। আমাদের প্রতিটা কৌশলগত পয়েন্টেও কিন্তু আমাদের রেকার আছে, যে কোনো গাড়ি নষ্ট হলে সাথে সাথে কিন্তু আমরা সেটা রিমুভ করে ফেলছি। এছাড়া প্রতিটা পয়েন্টে আমাদের লোক আছে, যে কোথাও আমরা কিন্তু অবৈধ পার্কিং করতে দিচ্ছি না, কোনো গাড়ি অবৈধভাবে উঠানামা করতে দিচ্ছি না। শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে চাপ থাকলেও ভোগান্তি ছাড়া পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন। ঈদ যাত্রীর উপচে পড়া ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। টিকিট সংগ্রহ করতে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। ঈদ আনন্দের কাছে তুচ্ছ টিকিট কাটার ভোগান্তি। হ্যাঁ, আনন্দ তো অবশ্যই অনেক ভালো। যাচ্ছি ময়মনসিংহ, হ্যাঁ,
অনেক কষ্ট হচ্ছে, তারপর অনেক ভালো লাগছে। এত ভিড় ঠেলে যাচ্ছি, তারপরে ঈদের জন্য যাচ্ছি, এটার জন্য একটা আলাদা আনন্দ। অবশ্য অভিযোগ আছে বাড়তি ভাড়া নেয়ার। 200 টাকা করে মানে ন্যায্য ভাড়া, 300 টাকা ঈদের জন্য দিলাম, কিন্তু এখন 400 টাকা বলতেছে কিভাবে? 500 টাকা হঠাৎ করে বাড়া হয়ে গেল রাতারাতি, লোকজন দেখে এটা তো আসলে হয় না। ব্যস্ত নগরী ঢাকা ছেড়ে ট্রেনে চেপে ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। যথাসময়ে স্টেশনে পৌঁছাতে না পারায় অনেকেই দৌড়ে ট্রেনে উঠতে দেখা গেছে। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এবার বাস টার্মিনালের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম যুক্ত হচ্ছেন। আজিম, ঈদকে ঘিরে বাস টার্মিনালের এখন কি অবস্থা দেখছেন? যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা এবং চাপ কেমন দেখছেন? লিনিয়া, এই মুহূর্তে কিন্তু মহাখালীতে উপচে পড়া একটি ভিড় আমরা দেখছি। যারা স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরবেন তারা কিন্তু এখানে আসছেন এবং টিকিট সংগ্রহ করছেন এবং নির্ধারিত বাসগুলোতে তারা তাদের গন্তব্যে ছুটছেন। এবং যে পরিবেশটা এই মুহূর্তে আমি এখানে দেখছি সেটি যদি আপনাকে একটু দেখাই, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি লম্বা লাইন কিন্তু তৈরি হয়েছে টিকিট নেয়ার জন্য। সেই লাইনটি কিন্তু মহাখালী বাস টার্মিনালের টিকিট কাউন্টার থেকে একদমই শেষ পর্যন্ত চলে গিয়েছে। এবং আমরা যে সকল যাত্রীরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে 1 থেকে 1.5 ঘন্টা বা কেউ 2 ঘন্টা আগে এখানে এসেছেন এবং এই লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে টিকিট কাউন্টারে এসে পৌঁছে কিন্তু তারা টিকিট সংগ্রহ করেছেন। এবং টিকিট প্রাপ্তির পর কিন্তু তাদের মধ্যে একটি উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে ঈদের যে আনন্দ সেটি যে স্বজনদের সাথে ভাগাভাগি করতে পারবেন এবং যে বাড়িতে যে যেতে পারছেন সেই আনন্দ কিন্তু আগের যে দীর্ঘক্ষণ অপেক্ষা এবং ভোগান্তি সেটিকে কিন্তু আসলে কোনো কিছুই মনে করছেন না তারা। এবং এর পরেও যে টিকিট প্রাপ্তি এবং পরিবার পরিজন নিয়ে যে গ্রামে ছুটে যেতে পারছেন এবং সবার সাথে ঈদ করতে পারবেন সেই আনন্দ কিন্তু এখানে বিরাজ করছে। এবং সবার চোখে মুখে কিন্তু টিকিট প্রাপ্তির পর এক আনন্দের ছাপ আমরা দেখতে পাচ্ছি এবং তারাও কিন্তু আমাদেরকে বলছেন যে তারপরেও তারা টিকিট পেয়েছেন। এবং গতকালকে যে একটি অভিযোগ এই কাউন্টারগুলোতে ছিল যে বাড়তি ভাড়া নেয়ার যে অভিযোগ, সেটি কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি না। এবং গতকালকেই কিন্তু এখানে মালিক সমিতি এবং পুলিশ প্রশাসন এবং বিআরটি এর যে উপসচিব তিনি এখানে এসেছিলেন, তিনি কিন্তু এসে যে ভাড়ার যে বিষয়টি সেটি কিন্তু মীমাংসা করে গিয়েছেন। এবং আজকে কিন্তু আমরা দেখছি যে এই যে আমরা এনা পরিবহন এর কাউন্টারের সামনে রয়েছে, এখান থেকে যে আগের যে নির্ধারিত টিকিট মূল্য 320 টাকা ময়মনসিংহ ঢাকা, সেটি কিন্তু এখনও নেওয়া হচ্ছে। এবং যার ফলে কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে কোনো সেই অভিযোগ আমরা এখনো পাইনি। এবং এখান থেকে যারা টিকিট পেতে একটু বেগ পেতে হলেও টিকিট পাওয়ার পর কিন্তু আসলে গাড়িতে ওঠার সাথে সাথে আমরা দেখছি যে 5 মিনিট পর পর এখান থেকে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে, যার ফলে গাড়িতে ওঠার পর কিন্তু আসলে আর কোনো ভোগান্তি তাদের হচ্ছে না। লিনিয়া, এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার সব শেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আজিম। এবার রেল যাত্রার খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নিয়াজ, আপনি জানাবেন যে রেল স্টেশনে আজকে যাত্রীদের ভিড় কেমন দেখছেন আর শিডিউল মেনে কি ট্রেন চলছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে সকাল থেকে কিন্তু ঈদের যে যাত্রার জন্য যে ট্রেনের কমলাপুর স্টেশন থেকে 5টি ট্রেন এই পর্যন্ত ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে। এবং আপনাকে কিন্তু বলে রাখি, আজকে প্রায় কিন্তু 69 জোড়া ট্রেন কিন্তু যাতায়াত করবে এই ঈদে বাড়ি ফেরা মানুষ নিয়ে। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আসলে আপনার আজকে কিন্তু আপনার বেশ যাত্রীদের চাপ রয়েছে সকাল থেকে। যদিও গতকালকে কিন্তু আপনার ছুটির দিন একেবারেই শেষ কর্মদিবস ছিল, শেষ কর্মদিবসের পরে আপনার তারপরে কিন্তু আপনার শুক্রবার ছুটির দিন ছিল। এবং আজকে কিন্তু আসলে আপনার একেবারেই আপনার যে কোরবানির যে আগের দিন, তার আগের আসলে একেবারেই ছুটির দিনটা, যেটি হলো আপনার গার্মেন্টস আসলে ছুটি হওয়ার কথা আজকে। যদিও সকালে থেকে কিন্তু দুপুরের দিকে আসলে চাপটা আরো বাড়বে বলে বলছেন যারা রেলওয়ে কর্তৃপক্ষ। এবং আপনাকে একটু বলে রাখি যে আসলে শুধুমাত্র যে আপনার বেশ স্বাচ্ছন্দ্যী যাতায়াত করছে, আসলে যেসব ট্রেন আসলে দূরে যাতায়াত করছে এবং দূরবর্তী গন্তব্যে সেসব ট্রেন কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যী যাতায়াত করছে। তবে কিছু অভিযোগ কিন্তু আমরা পেয়েছি সকাল থেকে যে আসলে যদি শিডিউল বিপর্যয়ের অভিযোগ নেই, তবে আপনার টিকিট কালোবাজারিদের একটা দৌরাত্মের অভিযোগ আমরা
আমরা পেয়েছি সকাল থেকে যেই ট্রেনটি এখন বর্তমানে স্টেশনে দাঁড়িয়ে আছে তিস্তা এক্সপ্রেস, এটি আপনারা জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক 7:30 নাগাদ। এখানকার কিছু যাত্রীদের সাথে আমরা কথা বলেছি এক্সপ্রেসের। এখানে যে কিছু যাত্রীরা অভিযোগ করেছেন যে 250 টাকা যে টিকিট রয়েছে সেটি কিন্তু আসলে তারা প্রায় 700 টাকা দিয়ে আসলে টিকিট কালোবাজারিদের কাছ থেকে তাদের কিনতে হয়েছে, যারা আসলে অনলাইনে টিকিট পায়নি। এবং অনেকে আসলে অনেক পরিচিত মাধ্যমেও আসলে তারা টিকিটটি ম্যানেজ করেছেন অনলাইনে টিকিট না পাওয়ার কারণে। এবং এই অভিযোগটি কিন্তু আসলে আমরা বেশ কয়েকজনের কাছ থেকে পেয়েছি যে 250 টাকার টিকিটটি তারা 500 টাকা কিংবা 700 টাকা এরকম আপনার দামে কিন্তু আসলে তারা কালোবাজারিদের হাত থেকে তারা আসলে কিনেছেন। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু আপনার বেশ যাত্রীদের চাপ রয়েছে এবং মানুষ কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছে। তবে এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি এবং এটি একটা বড় সুখবর যে আজকে সকাল থেকে যে 5টি ট্রেন ছেড়ে গেছে কোনোটার আর আপনার শিডিউল বিপর্যয় কিন্তু এখন পর্যন্ত হয়নি। তবে মানুষ কিন্তু আসলে খুশি, এত কষ্টের পরও আসলে বেশ ট্রেন যাত্রাটাকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে, কোনো ধরনের কোনো ভোগান্তি আসলে তারা এখন পর্যন্ত পায়নি, যদি শুধুমাত্র টিকিট পাওয়া ছাড়া। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী নিয়াজ মোর্শেদ আমাদেরকে জানাচ্ছিলেন ঈদকে ঘিরে রেল স্টেশনে যে যাত্রীদের চাপ বেড়েছে সে সম্পর্কে বিস্তারিত। ঈদ এলেই যেন প্রাণঘাতী হয়ে ওঠে ঢাকা বরিশাল এবং খুলনা বরিশাল মহাসড়ক। যাত্রী চাপের সঙ্গে বাড়ে দুর্ঘটনার সংখ্যা, এতে প্রাণ যাবার সঙ্গে সঙ্গে হতাহত হয় অনেকে। তাই ঈদ যাত্রার আনন্দের বদলে এসব রুটের যাত্রীদের মাঝে কাজ করে আতঙ্ক। তবে প্রশাসন এবং পরিবহন সংশ্লিষ্টরা বলছে দুর্ঘটনা রোধে নিজ নিজ জায়গা থেকে কাজ করছে তারা। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। পদ্মা সেতু হওয়ার পর ঢাকা বরিশাল রুটে যাত্রীদের প্রথম পছন্দ সড়কপথ, তাই ঢাকা বরিশাল মহাসড়কে বেড়েছে বাসের সংখ্যা। অন্যদিকে দক্ষিণের সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম বরিশাল খুলনা মহাসড়ক। ঈদ উপলক্ষে এই দুই মহাসড়কেই বেড়েছে পরিবহনের সংখ্যা, কিন্তু পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে দুর্ঘটনাও। পরিসংখ্যান বলছে গত বছর রোজা ও কোরবানির ঈদের আগে পরের 2 সপ্তাহ মিলিয়ে মোট 30 দিনে দুই মহাসড়কে ঝরেছে 43 প্রাণ। অনেক বেশি আতঙ্ক কাজ করে, কিন্তু তবুও বাড়িতে যেতে হয়, যেহেতু বাড়িতে মা বাবা আছে তাদেরকে দেখতে যেতে হয়। ঈদের সময় যে যানজটটা বেশি বাড়ে তখন আমাদের শহরের নিরাপত্তাটা খুব দরকার। গাড়িতে যখন আমরা উঠি তখন খুব গর্ব আনন্দ বোধ করি, বাট যখন গাড়ি স্টার্ট হয় বাড়ি যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের টেনশন ফিল করে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নানা কারণে ঈদ মৌসুমে বাড়ে দুর্ঘটনা। আমরা গতবার চেষ্টা করেছি এই 3 হুইলার মহাসড়কে প্রতিরোধ করার জন্য। আমরা আংশিক অর্থে সফল হয়েছি, বলবো না যে পুরোপুরি সফল হয়েছি, বাট আমরা চেষ্টা অব্যাহত রয়েছে। তবে চলতি ঈদ মৌসুমে এসব সমস্যা দূর করে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা 3 হুইলারগুলো আমরা হাইওয়ে রোডে চলতে দিচ্ছি না। তারপরে ফিটনেসবিহীন গাড়ি যেগুলো তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা অদক্ষ চালক যেন গাড়ি চালাতে না পারে সেই ব্যাপারটা আমরা দেখছি। চলতি বছরের রোজার ঈদে এই দুই মহাসড়কে ঝরেছে 24 প্রাণ। কোরবানির ঈদ যাত্রার প্রথম 2 দিনে মৃত্যু হয়েছে 5 জনের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে দাবি করে মহাসড়ক মহাপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন রাস্তার জন্য কোথাও যানজট হচ্ছে না। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। অপরাধ করলে দলীয় লোক হলেও ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুনার রিপোর্ট। শুরু হয়েছে ঈদ যাত্রা। ঈদ করতে লাখ লাখ মানুষ এখন বাড়ির পথে। প্রতি বছর ঈদের সময় অসহনীয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা, ঘটে প্রাণহানির ঘটনাও। এমন বাস্তবতায় শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন সড়কে চাপ আছে কিন্তু যানজট নেই, ফলে রাস্তায় কোথাও কোনো যানজট হচ্ছে না। গত কয়েক বছর ধরে বাংলাদেশে ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে। মানুষ স্বস্তির সঙ্গে গত ঈদ উল ফিতরেও ঘরমুখ মানুষ ঈদ যাত্রায় স্বস্তি পেয়েছেন। অভিযুক্ত হলে কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন দুদক স্বাধীন, বিচার বিভাগও স্বাধীন। আদালত
দুদক স্বাধীন, তারা তদন্ত করে যদি মনে করে ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সেখানে মামলা করার স্বাধীনতা দুদকের আছে, আর বিচার করার স্বাধীনতাও বিচার বিভাগের আছে। আমি এটুকু বলতে চাই। যত্রতত্র পশুর হাট যেন রাস্তায় দুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন ওবায়দুল কাদের। দেখুন, ইনফ্লেশন নিয়ে। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। একের পর এক বের হয়ে আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের দখল বাণিজ্য। এবার সামনে এলো সাতক্ষীরা ইটভাটার সাথে খাল দখলের তথ্য। নির্যাতন চালিয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ইটভাটা দখল করে নেন বেনজিরের বড় শ্যালক মির্জা আনোয়ার পারভেজ। এতদিন ভয়ে মুখ খুলতে সাহস পাননি ভুক্তভোগী আশরাফুজ্জামান হাবলু। এবার প্রধানমন্ত্রীর কাছে চাইছেন বিচার। সহকর্মী শরীফুল্লাহ কায়সারের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। চোখে পানি, মনে ভয় আর আতঙ্ক। চলতে চলতে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা। জানতে চাই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারের কাছে কিভাবে নির্যাতিত হয়েছেন তিনি। ভয় কাটিয়ে মুখ খুললেন সাতক্ষীরার দক্ষিণ আলিপুর গ্রামের আশরাফুজ্জামান হাবলু। পাশের গ্রাম বুলারাটি বেনজিরের শ্বশুরবাড়ি। ক্রস ফায়ারের ভয় দেখিয়ে হাবলুর ইটভাটা দখল করেন বেনজির শ্যালক মির্জা আনোয়ার পারভেজ। ইটভাটা ফিরে পাওয়ার পাশাপাশি জড়িতদের শাস্তি চান তিনি। মির্জা আনোয়ার পারভেজ ওখান থেকে বলে দেয় যে ওকে পায়ে রশি বেঁধে চিমনির উপরে উঠাইয়ে ক্লিন চিমনিতে চিমনিতে বেঁধে ওখান থেকে ফেলে ওরে মার, তারপর বাকিটা আমি দেখছি। এইভাবে যে আমাকে জীবন নাশের হুমকি দেয়। দক্ষিণ আলিপুরে 48 বিঘা জমির ওপর নিউ আলিপুর ব্রিক্স নামের ইটভাটা। বেনজির ইস্যু সামনে আসায় সাইনবোর্ড সরানো হলেও নথিপত্রে মালিকানা হিসেবে নাম রয়েছে মির্জা আনোয়ার পারভেজের। মালিকানার কথা স্বীকার করলেও দখলের অভিযোগ অস্বীকার করেন তিনি। আমার বোনের হাজবেন্ড থেকে আইডি সাহেব অনেক আগে রিটায়ার করেছেন। ওখানে ওই ইটভাটার সঙ্গে আমার সামান্যতম এখন পর্যন্ত কোনো কাগজে কলমে কোথাও ইনভলভমেন্ট নাই। ভাটা ম্যানেজার জানান আনোয়ার পারভেজের কোনো বিনিয়োগ নেই, সম্প্রতি বদল হয়েছে মালিকানা। প্রোপাইটার মির্জা আনোয়ার পারভেজ এটা আগ থেকে ছিল, ঠিক আছে, কতদিন আগ থেকে ছিল এটা তো আমি ক্লিয়ারলি বলতে পারবো না। মির্জা আনোয়ার পারভেজের সহযোগী টুটুল মেম্বার ও মুকুল সব অভিযোগ অস্বীকার করে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। পারভেজ সাহেব ভাটাটা জোর করে লিখে নেয়, তো সেই সময় একটা অভিযোগ কেন থানায় করেনি? এদিকে হাবলুর সাথে সাথে মন্টু নামেও আরেক ভুক্তভোগীও চান পারভেজ ও তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনা হোক। এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। 2018 সালে ইটভাটাটির অবস্থানগত ছাড়পত্র নেন হাবলু। 2019 সালে পরিবেশগত ছাড়পত্র পান বেনজির শ্যালক পারভেজ। ইটভাটার পাশের খালও দখলের অভিযোগ থাকায় 2023 সালে 12 জুন মেয়াদ শেষ হওয়ার পর নতুন ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। আমরা তাদেরকে নোটিশ করি যে আপনি এই বাঁধ অপসারণ করেন এবং তারপর থেকে এটা নবায়ন দেওয়া হয়নি, নবায়ন স্থগিত করে রাখা হয়েছে। বর্তমানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলছে এই ইটভাটা। ম্যানেজার জানান বাবলু, চান্দু, টুটুল, বাদশা ও মুকুল পরিচালনা করছে ইটভাটা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। বন্যায় বিপর্যস্ত ভারতের পূর্বাঞ্চল কালিম্পং, বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা। পানিবন্দী ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের 5টি কাউন্টির মানুষ। ঈদ এবং আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হচ্ছে না ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা ও ওয়ার্ড কমিটি। উত্তর আওয়ামী লীগ কমিটি জমা দিলেও এখনও কালক্ষেপণ করছে দক্ষিণের নেতারা। রয়েছে বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগও। দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন ক্রস চেক করে বিতর্কিতদের বাদ দিয়ে ঘোষণা করা হবে কমিটি। তৌফিক মাহমুদ মোনার আরেকটি রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় 2019 সালের 30 নভেম্বর। ওই দিন উভয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় 2022 সালের নভেম্বরে, কিন্তু এখনো চলছে সেই মেয়াদোত্তীর্ণ কমিটি। কেন্দ্র থেকে বারবার তাগিদ দেওয়ার পরেও অজানা কারণে হচ্ছে না থানা ও ওয়ার্ড কমিটি। 2 ইউনিটের বিরুদ্ধে রয়েছে কমিটি বাণিজ্যের ব্যাপক অভিযোগ। বিতর্কিতদের পদ দেওয়া হচ্ছে কমিটিতে, এমন অভিযোগও রয়েছে।
উত্তর আওয়ামী লীগ কমিটি জমা দিলেও এখনো জমা দেয়নি দক্ষিণের তালিকা। 2 ইউনিটের নেতারা বলছেন বিতর্কিত কেউ থাকলে বাদ যাবে। যদি আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ 71 জন ফেরেশতা আমাকে একটু হাওলাত দেন, আমি তাদের দিয়ে একটা কমিটি করব। তারপরে কমিটি করে যদি পাবলিশ করি, হয়তো আপনারাই একদিন পরে পত্রিকায় লিখবেন বা বিভিন্নভাবে বলবেন যে এর মধ্যে 10 জন শয়তান আছে। তো আসলে এটাই হয়, কোনো দিনই কোনোটা বিতর্কের ঊর্ধ্বে যায় না। তবে আমরা অনেক সচেতনভাবেই এবার কমিটি জমা দিয়েছি যাতে বিতর্কিতরা না আসে। না, আমরা প্রাণপণ চেষ্টা করব ভালো জনপ্রিয় ত্যাগী নেতাদের রাখার জন্য। হ্যাঁ, আর যেহেতু এই কমিটিটা আমাদের সাধারণ সম্পাদকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে, উনিও এখানে অনেক যাচাই বাছাই করার সুযোগ পাবে। কাজে ওইখানে ফাইনালি যাচাই বাছাই হওয়ার পরে এই কমিটি অনুমোদন হবে। এদিকে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম 2 ইউনিটের কমিটি দিতে দীর্ঘসূত্রিত কথা স্বীকার করে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর পরেই হবে থানা ওয়ার্ড কমিটি। উত্তরের কমিটি ইতিমধ্যেই আমাদের পার্টি জেনারেল সেক্রেটারির কাছে মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি উত্তরের তারা কমিটি জমা দিয়েছে এবং জেনারেল সেক্রেটারি সে সিঙ্গাপুর যাওয়ার আগে বলে গিয়েছে যে এটা আসলে 23 তারিখ পর্যন্ত আমাদের যেহেতু কর্মব্যস্ততা বেশি, সেই কারণে 23 তারিখের আগে আর এটাতে হাত দিবে না। 23 তারিখের পরে এগুলো মাননীয় নেত্রীর সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত দেবেন। দক্ষিণের এখন পর্যন্ত তারা কমিটি এখন পর্যন্ত ফরমেশন পুরোপুরি পারে না, হয়তো 80% তারা একমত হয়ে একটা অবস্থা দাঁড়াইছে। কমিটি জমা হলেও ক্রস চেক করেই অনুমোদন হবে থানা ওয়ার্ড কমিটি। বিতর্কিত কেউ আসবে না কমিটিতে, সাফ জানান দায়িত্বপ্রাপ্ত এই নেতা। প্রথম থেকেই আসলে আমাদের এই সম্মেলনের যেদিন সম্মেলন হয় কমিটি সেদিনই আসলে দেওয়ার যে বিধান আমাদের গণতন্ত্র থাকে, সেই কারণে যেহেতু একটা গ্যাপ হয়েছে এবং যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে এই জটিলতাটা হয়েছে। কমিটি অনুমোদন যেহেতু এখনো হয় নাই, অতএব এই ধরনের অভিযুক্ত কিছু ব্যক্তির নাম যদি এসেও থাকে, সেটা চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত তো অনুমোদন হয়েছে এটা বলা যাবে না। অতএব বিতর্কিত যদি থাকে নিশ্চয়ই কমিটি ডিক্লারেশনের আগে এই বিষয়গুলা খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখলে যদি কারো বিরুদ্ধে এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে তাকে অবশ্যই বাদ দেওয়া হবে। 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে 2 ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এবার জনদুর্ভোগের খবর। একটি এলাকার মানুষের দিন শুরু হয় দুর্গন্ধ আর কাদা পানি দিয়ে। এমনটি চলছে মাসের পর মাস, বছরের পর বছর। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম আকারে রয়েছে অসন্তোষ। চলাফেরা করতে গিয়ে অনেকেই পড়ছেন দুর্ঘটনার কবলে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন কিছু করার নেই তার। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের মিরপুর সেকশন 12-র সি ব্লকের 600 মিটার সড়ক পড়ে আছে বছরের পর বছর বেহাল দশায়। সংস্কার হবে এমন প্রত্যাশা ছেড়েই দিয়েছেন এখানকার বাসিন্দারা। কাদা পানির কারণে চলাচলে প্রতিনিয়তই সমস্যায় পড়ছেন সড়কের পথচারীরা। ঘটছে দুর্ঘটনাও। ওইখান থেকে রাস্তা নাই, এখান থেকে ড্রেনের পানি, এত রাস্তা দেখবেন একজন হাঁটলে আরেকজন আসতে পারে না, দাঁড়া থাকতে হয়। আমাদের পেরেশানি তো রয়েই গেছে। পা ভাঙাতে আমার পুরো এই হাঁটুটা পুরো সরে গেছে গা, পরে 21 দিন প্লাস্টার ছিল। আর এই রাস্তায় কবে ঠিক হয় না হয় আল্লাহ জানে। সরকার কি এরা দেখে না যে কোন জায়গার মধ্যে বৃষ্টি, কোন জায়গার মধ্যে ঝড় তুফান, কোন জায়গার মধ্যে মানুষ আপ ডাউন করে না করে? এটা তো ওরা খুঁজে নেওয়ার দরকার। এটা যদি সরকারি যদি দেখতো তাহলে মনে হয় আমাদের জন্য খুব ভালো হতো। আজকে অনেকদিন যাবত ধরে এই রাস্তাটা এমন। আবর্জনা আর ড্রেনের মিশ্রণে এলাকাটিতে ছড়াচ্ছে দুর্গন্ধ। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। কারো কারো দেখা দিচ্ছে চর্মরোগ। যত চেষ্টা করি গন্ধকে আমি নাক দিয়ে এড়াতে পারবো, বাতাসে তো মিশে যাচ্ছে, উপরে থাকতে পারি না। প্রচুর গন্ধে মাঝে মাঝে বুকি ব্যথা ওঠে। এদিকে যখন বৃষ্টিপাত হয় তখন আরও ভরে যায়। এদিকে রাস্তা কাদা উঠে পুরো অবস্থা খারাপ হয়ে থাকে। এই রাস্তাগুলো এদিক দিয়ে ব্লক হয়ে থাকে। আমাদের অনেক কষ্ট করে পিছন দিয়ে ঘুরে অনেক রাস্তা ঘুরে যাইতে হয়। এমন পচা দুর্গন্ধযুক্ত পানিতে জন্ম নিচ্ছে মশা মাছি সহ বিভিন্ন ধরনের পোকামাকড়। চুলকানি দেখেন, এই যে চুলকানি হাতের কি অবস্থা, এইভাবে চলতে হইতেছে। এই পানি লাগলে চুলকানি বিকজ উঠতেছে, তাও তো আমরা মানিয়ে নিতেছি। কি করব? কারো কিছু তো বলার নেই, বলতে গেলে তো সমস্যা, কারে বলবো? চলাচল করা যায় না, আসা যাওয়া করতে অনেক সমস্যা। এই মশার কারণে অনেক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। মতন এই রোডে তো ওষুধ আসে না,
ওষুধ এই রোডে আসে না এবং ময়লা এখন তো বৃষ্টি নেই তাতে এই অবস্থা। না এবার ভোট দিব না, হেরা কি লেগা দেন, এই যে রাস্তাঘাটের মাসে পরিস্থিতি দেখেন কিরকমের যায় আহে, হেরা ঠিকই করে না। এভাবে কেমন ভোট দেয়? যদি আমাদের ভোটটা যদি আমরা দিয়েই থাকি, যাকে ভোট দিব তো দায়িত্বশীল একটা লোককে দিব অবশ্যই। এলাকাবাসীর এমন ক্ষোভে কিছুই যেন যায় আসে না স্থানীয় কাউন্সিলরের। সংস্কারের জন্য উত্তর সিটিকে বারবার তাগাদা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ছিল এই রাস্তাটাই, এই রাস্তাটা করার জন্য আমরা বারবার তাগিদ দিয়েছি। আমি গতকালকে আমাদের বোর্ড সভা ছিল, গতকালকে বোর্ড সভায় মেয়র মহোদয়কে, চিফ ইঞ্জিনিয়ারকে, একজনকে সবাইকে বলছি। কাদা পানি আর দুর্গন্ধ থেকে কবে মুক্তি মিলবে প্রশ্ন এলাকাবাসীর। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ঈদ সামনে রেখে বাজার জুড়ে শুধু হাহাকারে গল্প। সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী। উচ্চ মূল্যের বাজারে ধার দেনা করে চলছে নিম্ন ও মধ্যবিত্তের জীবন। কেউ বা ভেঙে খাচ্ছেন সঞ্চয়। তাই সীমিত আয়ের মানুষের টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। এমন অবস্থা থেকে পরিত্রাণ চান ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতি বোঝেন না সাধারণ মানুষ। শুধু এটাই জানা, বর্তমান উচ্চ মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে টিকে থাকাই দায়ী। দ্রব্যমূল্যের বাজারের এমন বাস্তবতাই চরম সংকটের মধ্যে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। জিনিসপাতি তো অনেক দাম, আমরা তো কিনতে পারছি না, আমাদের করার ক্ষমতার বাইরে হয়েছে। আমাদের সংসার চলবে কি এটা আমার দুশ্চিন্তার মধ্যে আছে। আগে কিনতাম যে আলু 30 টাকা কেজি, এখন কিনা লাগে 60 টাকা কেজি। পেঁয়াজ কিনতাম 20 টাকা কেজি, এখন কিনা লাগে 75 টাকা কেজি। আর বাংলাদেশের সরকার তো পেঁয়াজ মেয়াজ এসব কোনো কিছু খায় না, খায় আমরাই। সবশেষ প্রকাশিত বিবিএস-এর জরিপ বলছে, মে মাসে মূল্যস্ফীতি ছুঁয়েছে 10-এর ঘর, আর খাদ্যে যা দাঁড়িয়েছে 11-তে। এমন বাস্তবতাই বাজার জুড়ে শুধু হাহাকারের গল্প। সঞ্চয় তো দূরের কথা, ধার দেনা করেই চলছে অনেকের জীবন। কেমন কাটবে এবারের ঈদ, এটাই তাদের অজানা। ছেলে যদি বলে যে আব্বা আমার একটা পোশাক দিতে পারছি না, এই যে জিনিসের দাম, এই রসুন, এই পেঁয়াজ, এই আলু কিনতে আইছি, আমি 200 টাকা নিয়ে আমার এক পকড়ি কোনো রসুন কিনতে আমি পারছি না। এত দাম দিলে মাথা ঘুরে যাচ্ছে। যেটা ইনকাম করে সেটা তো আমার সঙ্গে চলে না। দানি বাড়িতে আমি টান দেবো, কার কাছে টান দেবো? ওই 2-1 পয়সা থুইছিলাম, দানি বাই সেগুন ভাঙি চুরি খাওয়া, তাও তো শেষ হয়ে গেছে। কুষ্টিয়ার পৌরবাজারে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দামই বেড়েছে 20 থেকে 30 টাকা। মুরগির দাম স্থিতিশীল থাকলেও বাড়তি ডিমের বাজার। ঈদের আগে দ্রব্যমূল্য কমার সম্ভাবনা নেই বলছেন ব্যবসায়ীরা। 1600 টাকা ফিট হয়েছে, এখন 3100 টাকা, তো এই তো দ্বিগুণ ফিটের দাম বাড়ছে। কমার আশঙ্কা মোটামুটি ঈদের আগে নেই, ঈদের 2-1 দিন বেরোলেই পারে, তারপরে দাম কমার আশঙ্কা আছে। দ্রব্যমূল্যের বাজারের এমন কঠিন বাস্তবতা দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে এ সংকট আরও বাড়বে নিম্ন মধ্য আয়ের মানুষের। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো যা থাকছে। বিশ্বকাপে মুখোমুখি সাউথ আফ্রিকা, নেপাল। গ্রুপ পর্ব থেকে বিদায় পাকিস্তান। প্রথমবার সুপার 8-এ জায়গা করে নিল যুক্তরাষ্ট্র। জমে উঠেছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে কোরবানির পশুর হাট। বিভিন্ন জাতের গরু হাটে এলেও ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি দেশি গরু, যা রেড চিটাগং হিসেবে পরিচিত। নজর কাড়া রঙে এই জাতের গরু দেখতে যেমন সুন্দর, চর্বিমুক্ত হওয়ায় স্বাস্থ্যগত ঝুঁকিও কম। তেমনি চমৎকার দৈহিক গঠনে কোরবানির হাটে ক্রেতাদের সহজেই চোখে পড়ে। রাঙ্গামাটি থেকে মিশু মল্লিকের তথ্যচিত্রে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। কাপ্তাই হ্রদের বুক চিরে পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিন চালিত বোটে ট্রাক টার্মিনালের গরুর হাটে আনা হচ্ছে পাহাড়ি দেশি গরু। এই চিত্র এখন নিত্যদিনকার। প্রতি বছর আমি এভাবে দেশি গরু লালন পালন করি। মোটা তাজা গরু লাগে, খামারে গরু লাগে, এগুলোর থেকে পাহাড়ি গরু চাহিদা বেশি। কোরবান উপলক্ষে প্রতিদিন 15 থেকে 20 ট্রাক পাহাড়ি গরু বিভিন্ন জেলায় নেওয়া হচ্ছে। সবচেয়ে জনপ্রিয় এখানকার রেড চিটাগং জাতের গরু। এই গরু জনপ্রিয় হওয়ার একটি বিশেষ কারণ হলো এর মাংস খুবই সুস্বাদু এবং পাহাড়ের নির্মল পরিবেশে সম্পূর্ণ রাসায়নিক মুক্তভাবে বেড়ে ওঠে। এদের মাংসের মধ্যে চর্বির পরিমাণ কম হওয়ায় স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর। চমৎকার দৈহিক গঠনে কোরবানির হাটে ক্রেতাদের সহজেই চোখে পড়ে। চর্বি হয় না, ইনজেকশন হয় না, এই জন্য পাহাড়ি জাতের গরুগুলো এই দরকার। দেশি গরুর চাহিদা ভালো, তবে গতরের দাম একটু বেশি আর কি। দেখলাম গরু প্রচুর গরু আছে, কিন্তু তবে দাম তারা ছাড়তেছে না। এটা পাহাড়ি অরিজিনাল দেশি গরু, আর এখানে আমাদের রাঙ্গামাটিতে পাহাড়ি দেশি গরু একটু চাহিদা বেশি। 2টা এই পর্যন্ত আনছি, আর 3টাতে একটা জায়গা বেচছি। এটা যেখান থেকে আনতেছি ওইখানে বেচছি।
পাহাড়ি দেশি গরুর চাহিদার কারণে এলাকার চাহিদা মিটিয়ে বাইরেও নেওয়া হচ্ছে এই ধরনের গরু, জানালেন ইজারাদার। উপজেলা রাঙ্গুনিয়া, চিটাং, রাউজান বিভিন্ন জায়গা থেকে গরু কেনার জন্য বিভিন্ন গ্রাহকরা আসে, এসে হিন্দে ট্রাক ভরে ভরে নিয়ে যাচ্ছে এরা। চর্বিমুক্ত হওয়ায় রেড চিটাগংয়ের চাহিদা বেশি বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। লিন মিট মানে চর্বিবিহীন মাংস, যেটা এটা মানুষের জন্য খুবই উপকারী এবং মানুষের সব বয়সের মানুষের জন্য এটা ভক্ষণযোগ্য এবং খুবই ভালো মানের। এই জন্য আমরা এখানে এই জাতটাকে এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে আসন্ন কোরবানিতে রাঙ্গামাটিতে 19টি হাটের মাধ্যমে পশু কেনাবেচা হচ্ছে। এবছর জেলায় পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে 59,952টি। এর বিপরীতে বিভিন্ন খামারে ও ব্যক্তি উদ্যোগে কোরবানির পশু প্রস্তুত আছে 64,998টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা ভারী বর্ষণে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এতে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পূর্বাঞ্চল কালিম্পং। বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা, ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার পুরো অঞ্চল। এদিকে বন্যায় ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের 5টি কাউন্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে চিলি ও স্পেনের চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আরও জানাচ্ছেন রজনী রহমান। ধসে পড়েছে ভবনের ছাদ, উপড়ে পড়েছে গাছপালা, ভেঙে পড়ে আছে মোটরবাইক, গাড়ি। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারতের পূর্বাঞ্চল কালিম্পং। বন্যায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছে এই অঞ্চলের মানুষ। আমাদের গ্যারেজটা এখানেই ছিল, কিন্তু এটা পানিতে তলিয়ে গেছে। এখানে সবকিছুই ছিল, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিতে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তায় নেমেছে পুলিশ কর্মকর্তা সহ সহায়তাকারী দল। এদিকে চিলির শহর আরাউকোর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পুরো শহর ডুবে গেছে বন্যার পানিতে। হু হু করে বেরিয়ে যাচ্ছে বন্যার পানি। চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণে মৃত্যু হয়েছে একজনের। গৃহহীন হয়েছেন 4,000 মানুষ। বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলে, নুবেল, বিওবিও এবং অ্যারাউকানিয়া অঞ্চল। এদিকে ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের 5টি কাউন্টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। তলিয়ে গেছে ব্রোয়ার্ড কাউন্টির হেলেন্ডেল বিচের আবাসিক এলাকা। বৃহস্পতিবার ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এতে বন্যা পরিস্থিতির ঝুঁকিতে পড়ে 80 লাখ মানুষ। সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। বন্যার প্রবল পানিতে আটকে পড়েছেন গাড়ির চালক। দমকল বাহিনীর কর্মীরা আটকে পড়া ব্যক্তির উদ্ধারে কাটছেন গাড়ির ছাদ। বরাবরের মতো স্পেনের চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানির প্রবল তোড়ে ভেসে যাচ্ছে স্পেনের মার্সিয়া শহর। বন্যায় থমকে গেছে জনজীবন। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পবিত্র হজ আজ ফজর নামাজের পর মিনা থেকে রওনা করবেন হজ যাত্রীরা। লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠবে আরাফাত ময়দান। ঈদ যাত্রায় বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, পথে পথে ভোগান্তির অভিযোগ, তবুও স্বস্তির দাবি সড়ক পরিবহন মন্ত্রী। দখল বাণিজ্যের সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যরাও। এবার নাম এলো বড় শালকের। সাতক্ষীরায় ক্রস ফায়ারের ভয় দেখিয়ে কবজায় নেয় ইটভাটাও খাল। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হচ্ছে না ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা ও ওয়ার্ড কমিটি, বিতর্কিতদের পদ দেয়া হচ্ছে, অভিযোগ নেতাকর্মীদের। এবং মিরপুর সেকশনের 600 মিটার সড়কের বেহাল দশা, অনেকেই পড়ছেন দুর্ঘটনার কবলে। চরম অসন্তোষ এলাকাবাসী, কিচ্ছু করার নেই বলছেন জনপ্রতিনিধিরা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh TV নিউজ লিখে সার্চ করুন।